বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ঘোষণা দিয়েও বাতিল নতুন বাংলাদেশ দিবস, চাপের মুখে পিছু হটল ইউনূস সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইউনূসের উপদেষ্টা আসিফের ব্যাগে গুলির ম্যাগাজিন, এয়ারপোর্টে কি ঘটল, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ ভারতের, বন্ধ হয়ে যাবে এই ব্যবসা, বিপুল ক্ষতি হবে ইউনূস সরকারের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব দুর্গা মন্দির ভাঙার প্রতিবাদ ঢাকায়, ইউনূস সরকারের তীব্র সমালোচনা আওয়ামী লীগের, নীরব বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘোষণা দিয়েও বাতিল নতুন বাংলাদেশ দিবস, চাপের মুখে পিছু হটল ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রতি পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশ হলো নতুন বাংলাদেশ। সেই মনোভাবকে বাস্তবে ছিলমোহর দিতে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করা হবে। যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে পিছু হটল ইউনূস সরকার। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। এর ঠিক ৩ দিন পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত ২৫শে জুন ইউনূস প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিনটিতে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালিত হবে। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং ৫ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়। এই বিষয়ে মন্ত্রী পরিষদের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। প্রশ্ন হলো, ঘোষণা দিয়েও নতুন বাংলাদেশ দিবস পালন থেকে সরল কেন অন্তর্বর্তী সরকার? নৈপথ্যে জাতীয় নাগরিক পার্টির ৩ প্রথম সারির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আখতার হোসেন, তারা ৫ আগস্টে নতুন বাংলাদেশ দিবস পালনে আপত্তি জানিয়েছিলেন। তাদের বক্তব্য, ৮ আগস্ট নয়, ৫ আগস্টে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থান দিবস এর পাশাপাশি ওই দিনটিতেই নতুন বাংলাদেশ দিবস পালন করা উচিত। এহেন বিতর্কের মধ্যে নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। এদিকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ে। কর্মস্থলে যোগদান করে অনেক পুলিশ সদস্য উধাও হন। অনেকে ছুটি নিয়ে অনুপস্থিত, অনেকে আবার ছুটি না নিয়েও উধাও। দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়া এমন ঊর্ধ্বতন ১৩ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অন্যদিকে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে, এই অভিযোগ এনে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এবার নিজপত্র প্রকাশ করবে বলে জানিয়ে দিল। ইউনূসের উপদেষ্টা আসিফের ব্যাগে গুলির ম্যাগাজিন, এয়ারপোর্টে কি ঘটল, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে পৌঁছেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূসের টিমের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যাচ্ছিলেন মরক্কো। তখন ওই বিমানবন্দরের ব্যাগ স্ক্যানিংয়ে ধরা পড়ে আসিফের ব্যাগে রয়েছে গুলির ম্যাগাজিন। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয় হইচই। দেশের উপদেষ্টার ব্যাগে গুলির ম্যাগাজিন উদ্ধার নিয়ে শুরু হয় বিতর্ক, প্রশ্ন। তবে এরপরও আসিফ দেশ ত্যাগ করতে পেরেছেন বলে জানা গিয়েছে বাংলাদেশের মিডিয়া রিপোর্টে। এরপর ঘটনার ব্যাখ্যা দিয়ে মুখও খুলেছেন আসিফ মাহমুদ। মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়েছেন আসিফ। সেখানে ইউনূসের এই উপদেষ্টার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার হয়। বাংলাদেশ জুড়ে প্রশ্ন ওঠে, একজন উপদেষ্টার ব্যাগ থেকে গুলির এমন ম্যাগাজিন উদ্ধার নিয়ে ছাপাই সুরে আসিফ বলেন, নিরাপত্তার সাথে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না,
তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা। ফলত ইনুজ্জামানের বাংলাদেশের অভ্যন্তরের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে পড়ল আসিফের এই বার্তার পর। বাংলাদেশের এই উপদেষ্টা তার নিজের অবস্থানের ব্যাখ্যায় বার্তায় বলেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর 6টা 50 মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটা ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। এর সঙ্গেই তার বার্তা, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসে। বিষয়টি সম্পূর্ণ আইনটেশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে বৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। এদিকে বাংলাদেশে আসিফের বিরুদ্ধে উঠতে শুরু হয়েছে আরও এক অভিযোগ। সংবাদ মাধ্যমকে চাপ দিয়ে এই সংক্রান্ত সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করেন আসিফ। বাংলাদেশের এই উপদেষ্টার বার্তা, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। বাংলাদেশের এই উপদেষ্টার আরও এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। নিরাপত্তা ইস্যুতে আসিফের বার্তা, নাগরিক হিসাবে আপনারা যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্র লাইসেন্স করতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ ভারতের, বন্ধ হয়ে যাবে এই ব্যবসা, বিপুল ক্ষতি হবে ইউনূস সরকারের। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাব পড়েছে। একাধিক বিষয়ে দুই দেশের মতপার্থক্য সামনে এসেছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল ভারত। শুক্রবার ভারত বাংলাদেশে বেশ কিছু পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে রয়েছে পাটজাত দ্রব্য ও কাপড় রয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে শুধু এই ধরনের পণ্য আমদানি করা যাবে। এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত পণ্যগুলির মধ্যে রয়েছে পাটজাত দ্রব্য, ফ্যাক্সটে ও বজ্র, পাস্ট এবং অন্যান্য ফাস্ট ফাইবার, জুট, সিঙ্গেল ফ্লাস্ট ইয়ার্ন, সিঙ্গেল ইয়ার্ন অফ জুট। তবে যেসব পণ্য ভারতে হয়ে নেপাল বা ভুটানে যাবে সেগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর আগে 17 মে ভারত বাংলাদেশের পোশাক এবং খাদ্যদ্রব্য আমদানি নিয়েও বিধিনিষেধ জারি করেছিল। দুর্গা মন্দির ভাঙার প্রতিবাদ ঢাকায়, ইউনূস সরকারের তীব্র সমালোচনা আওয়ামী লীগের, নীরব বিএনপি। ঢাকার খিলখিতে দুর্গা মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ সরকার গত বৃহস্পতিবার বুলডোজার দিয়ে ওই মন্দির ভেঙে দেয়। শুক্রবারের পর শনিবারও ওই ঘটনার প্রতিবাদে ঢাকার রাজপথে মানববন্ধন, বিক্ষোভ মিছিলে সামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। ইউনূস সরকারের দাবি, রেলের জমি দখল করে তৈরি মন্দিরটি ভাঙার আগে সংশ্লিষ্ট সব মহলকে সতর্ক করা হয়েছিল। যদিও মন্দিরের ভক্ত এবং স্থানীয় সংখ্যালঘুদের দাবি, দখলি জমিতে অন্যান্য উপশালয় অক্ষত আছে, ভেঙে ফেলা হয়েছে শুধু মন্দিরটি। শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাদের সঙ্গে যোগ দেয় সংখ্যালঘুদের অন্যান্য সংগঠন। এদিকে খিলখিতে দুর্গা মন্দির ভাঙার ঘটনায় তীব্র নিন্দা করেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। অন্যদিকে মুখে কুলুপ খালেদা জিয়ার দল বিএনপি। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, মন্দির ভাঙার ঘটনা জানিয়ে ঢাকা বিএনপির নেতৃত্বে শরণাপন্ন হয়েছিলেন তারা। খালেদা জিয়া, তারেক জিয়াদের পার্টির নেতারা কোনো কথা কানে তোলেননি। হাসিনার দল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রতিভূত ফ্যাসিস্ট ইউনূস গং অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক শক্তির পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর রাষ্ট্রীয় মদদে চরম নিপীড়ন, নির্যাতন ও দমনপীড়ন চালিয়ে আসছে। ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা গণহত্যা শামিল। এতদিন এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে হলেও এখন এই অবৈধ সরকার নিজে হিন্দুদের উপর আক্রমণ করছে। আওয়ামী লীগ বলছে, আমরা এবার প্রত্যক্ষ করলাম
পুলিশ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে মন্দির ভেঙেছে, প্রতিমা গুঁড়িয়ে দিয়েছে। এটা নাকি রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা, অথচ হিন্দু ধর্মাবলম্বীরা এখানে দীর্ঘদিন ধরে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করে আসছে। আবার পাশে আরও শত শত স্থাপনা এই রেলওয়ের জায়গায় রয়েছে,